হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোস্টারে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কম্পোস্টাডি ইউটিউব চ্যানেলেই প্রতিদিন জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ এবং অঙ্কের ক্লাস দেওয়া হচ্ছে, কোশ্চেন প্র্যাকটিস ক্লাস। আশা করছি তোমরা সেই সমস্ত ক্লাসগুলো দেখছো। তোমাদের এক্সামের আর কিছুদিন রয়েছে, ধরে নাও আর 20 দিন রয়েছে। এর মধ্যে তোমাদের কিন্তু শুধু কোশ্চেন প্র্যাকটিসই করতে হবে। আর কোথায় কোথায় কোশ্চেন ভুল হচ্ছে সেই সমস্ত টপিকগুলো তোমাদের স্ট্রং করতে হবে, ঠিক আছে? সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে, যে ভিডিওগুলো আসছে তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে কোনো নোটিফিকেশন তোমাদের মিস না হয় আমরা যে সমস্ত ক্লাসগুলো দেবো। বুঝতে পারলে? আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব তা হলো লাইফ সায়েন্স। জীবনবিজ্ঞানের একটি চ্যাপ্টার রয়েছে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। সেই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক হলো নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র। সেখান থেকে আমরা আজকে 25টির মতো প্রশ্ন দেখব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই নাইট্রোজেন সাইকেল থেকে বা নাইট্রোজেন চক্র থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই পিডিএফ থেকেই আসবে, ঠিক আছে? তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে, যা যা বলবো এক্সট্রা টপিক, যা এক্সট্রা টপিক লেখা আছে সেই সমস্ত কিছু তোমরা মনোযোগ সহকারে শুনবে। যদি তোমাদের মনে হয় নোট ডাউন করে রাখা উচিত তাহলে তোমরা নোট ডাউন করে রাখবে, আর না হলে তোমরা পিডিএফ তো পাবেই। পিডিএফ রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুই গ্রুপে তোমরা জয়েন করো। ইতিমধ্যেই অনেকেই এখানে জয়েন করেছে। সমস্ত গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা ক্লাস শেষে ডিসক্রিপশনে গিয়ে এই টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবে, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এছাড়াও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের এক্সাম রিগার্ডিং বা এমন কোনো প্রশ্ন যেটা তুমি সলভ করতে পারছো না, সে সমস্ত কিছু তোমরা আমাদের এই গ্রুপে পোস্ট করতে পারো, ঠিক আছে? তাহলে চলো, দেখো আজকেও আমরা প্রশ্ন শুরু করার আগে ছোট ছোট কয়েকটা জিনিস দেখে নেব। যেহেতু আমাদের নাইট্রোজেন চক্র পড়তে হবে, তাই আমরা নাইট্রোজেন চক্র সম্বন্ধে একটু জেনে নিই। প্রথমেই বলেছে, দেখো নাইট্রোজেন চক্র যে সুনির্দিষ্ট চক্রাকার পথে পরিবেশ থেকে নাইট্রোজেন জীবদেহে, ঠিক আছে, পরিবেশ থেকে নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে ও জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে এসে পরিবেশের নাইট্রোজেনের সাম্যাবস্থা বজায় রাখে। তাহলে প্রথমে কী হবে, একটা সুনির্দিষ্ট চক্রাকার পথে চলবে এই নাইট্রোজেন চক্র, তাই এর নাম চক্র দেওয়া হয়েছে। এটি কী হবে, পরিবেশ থেকে প্রথমে নাইট্রোজেন জীবদেহে আবদ্ধ হবে, তারপর জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে যাবে। এভাবেই পরিবেশের নাইট্রোজেনের সাম্যাবস্থাকে বজায় রাখতে সাহায্য করে নাইট্রোজেন চক্র, ঠিক আছে? এটাকেই আমরা কি বলবো, নাইট্রোজেন চক্র। এবারে নেক্সটে দেখো, এখানে নাইট্রোজেন চক্রের ছবিটি দেওয়া আছে, নাইট্রোজেন সাইকেল। সবার প্রথমে যা হয়, দেখো নাইট্রোজেনযুক্ত যৌগ রয়েছে, সেই নাইট্রোজেনযুক্ত যৌগ পরিণত হবে অ্যামোনিয়ায়। যে প্রসেসটাকে আমরা কি বলবো, অ্যামোনিফিকেশন। এখান থেকেই এই এতটুকু চার্ট যদি তোমরা পড়ো, এখান থেকেই তোমাদের অর্ধেক কোশ্চেন সলভ হয়ে যাবে। এরপরে তোমাদের যা কিছু মনে রাখতে হবে সমস্ত কিছু হলো ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে? দেখো এখানে নাইট্রোজেনযুক্ত যৌগ থেকে যদি অ্যামোনিয়ায় পরিণত হয় তাহলে আমরা সেই প্রসেসকে বলবো অ্যামোনিফিকেশন। অ্যামোনিয়া থেকে তারপর নাইট্রাইট, আর নাইট্রাইট থেকে অবশেষে নাইট্রেটে যদি পরিণত হয় তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো নাইট্রিফিকেশন। তারপর যে লাস্ট স্টেপ রয়েছে সেটা হলো নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাসে যদি পরিণত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশন। দেখো প্রথমে কি, এই যে নাইট্রোজেনযুক্ত যৌগ ছিল বা বাতাসের নাইট্রোজেন ছিল, এটাকে অ্যামোনিয়ায় পরিণত করা হলো। অ্যামোনিয়া পরিণত হওয়ার পর এটি নাইট্রাইটে পরিণত হবে, তারপর নাইট্রেটে। এই নাইট্রাইট বা নাইট্রেট এগুলো কি করবে, জীবদেহ গ্রহণ করবে। আর অবশেষে যখন সেই জীবদেহের মৃত্যু ঘটবে, ঠিক আছে, যেমন ধরো কোনো গাছের পাতা, কোনো গবাদি পশু, এই সমস্ত পশু পাখি গাছপালার যখন মৃত্যু ঘটবে তখন এগুলো মাটির সাথে মিশে যাবে, আর সেখান থেকে নাইট্রোজেন গ্যাস আবার পরিবেশে ছড়িয়ে যাবে, ঠিক আছে? এটাই তো আমরা পড়লাম নাইট্রোজেন সাইকেলে, যে পরিবেশ থেকে জীবদেহে, জীবদেহ থেকে পরিবেশে, এভাবে কি নাইট্রোজেনের সাম্যাবস্থা বজায় থাকবে, না বাড়বে না কমবে, ঠিক আছে? দেখো এখানে চক্রাকারে দেওয়া আছে, এটা তোমরা পিডিএফটি ডাউনলোড করে সুন্দরভাবে দেখে নেবে। এখানে সমস্ত কিছুই আমি এই চার্টটিতে এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে? এই চার্টটিতে এক্সপ্লেন করে দিয়েছি। এবারে এখানে আরেকটু মনে রাখবে যে নাইট্রাইটের সংকেত কী আর নাইট্রেটের সংকেত কী, ঠিক আছে? অ্যামোনিয়ার সংকেত তো আমরা সকলেই জানি, NH3, ঠিক আছে? আর নাইট্রাইটের হলো NO2 মাইনাস, আর নাইট্রেট হলো NO3। বুঝতে পারলে? দেখো এখানে এটা হলো নাইট্রেট আর এটা হলো নাইট্রাইট, আর এই যে NH4 প্লাস এটা হলো অ্যামোনিয়াম আয়ন, আর NH3 এটা হলো অ্যামোনিয়া। বুঝতে পারলে? চলো এবারে আমরা কিছু জীবাণুর নাম দেখব, যেগুলো তোমাদের মনে রাখতে হবে হুবহু যা লেখা আছে তাই। দেখো এখানে আমরা কী কী পদ্ধতি দেখলাম, এক হলো নাইট্রিফিকেশন দেখেছি, অ্যামোনিফিকেশন দেখেছি, ডিনাইট্রিফিকেশন দেখেছি। এবারে নাইট্রিফিকেশনে কোন কোন ব্যাকটেরিয়া সাহায্য করবে, এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তারপর নাইট্রেটে পরিণত হচ্ছে, এই স্টেপগুলোতে কোন কোন ব্যাকটেরিয়া সাহায্য করবে। দেখো এখানে কী কী কোন কোন ব্যাকটেরিয়া সাহায্য করবে, এক হলো নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, আর হলো নাইট্রোসোকক্কাস। তিনটি মনে রাখবে। নাইট্রিফিকেশনে যে সমস্ত ব্যাকটেরিয়া হেল্প করে সেগুলো হলো নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোকক্কাস। এই তিনটি তোমাদের মনে রাখলেই হবে। অ্যামোনিফিকেশনে মানে নাইট্রোজেন গঠিত যৌগ থেকে এই যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে,
এই প্রসেসটাকে আমরা অ্যামোনিফিকেশন বলি। এই অ্যামোনিফিকেশনে যে ব্যাকটেরিয়া হেল্প করে তা হলো ব্যাসিলাস মাইকয়েডিস, খুব ইম্পর্টেন্ট, ব্যাসিলাস মাইকয়েডিস, আর হলো মাইক্রোকক্কাস। নেক্সট ডিনাইট্রিফিকেশন হলো এই যে নাইট্রেট যৌগটি তৈরি হলো, এই নাইট্রেট থেকে যখন আবার মুক্ত নাইট্রোজেন তৈরি হবে তখন আমরা তাকে ডিনাইট্রিফিকেশন বলবো। এই পর্যায়ে যে ব্যাকটেরিয়া সাহায্য করে তা হলো সিউডোমোনাস এবং থায়োবেসিলাস। এই ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিউডোমোনাস আর থায়োবেসিলাস। এক্সামে যদি তোমাদের আসে তাহলে এই সমস্ত এক্সাম্পলের মধ্যেই কোনো একটা দেওয়া থাকবে আর তোমরা খুব সহজেই চুজ করতে পারবে। ঠিক আছে, এবারে দেখবো যে অবায়ুজীবী কিছু ব্যাকটেরিয়া রয়েছে, বায়ুজীবী কিছু ব্যাকটেরিয়া রয়েছে, আর অক্সিজেন উৎপাদনকারী কিছু ব্যাকটেরিয়া রয়েছে। অবায়ুজীবী ব্যাকটেরিয়া কোনগুলো? যেগুলো বায়ুর উপস্থিতিতে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না। আর বায়ুজীবী ব্যাকটেরিয়া হলো যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে। আর অক্সিজেন উৎপাদনকারী হলো এরা নিজের দেহে সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে। এটা তো অক্সিজেন ঘটিত পরিবেশে থাকতেই পারবে, এরা নিজেরাও অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, তাহলে দেখো অবায়ুজীবী ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুতে থাকতে পারবে না অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে থাকতে পারবে না, এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। সেগুলো কি কি? ক্লস্ট্রিডিয়াম আর মিথানোকক্কাস। আর বায়ুজীবী অ্যাজোটোব্যাক্টর আর হলো ভাইনল্যান্ডি। ঠিক আছে, তারপরে অক্সিজেন উৎপাদনকারী মানে নিজেরা অক্সিজেন তৈরি করতে পারবে এমন কিছু ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন আবদ্ধ করতে পারে, সেটা হলো অ্যানাবিনা, নস্টক আর হলো প্লেকটোনিমা। অ্যানাবিনা আর নস্টক হলো বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে, চলো এবারে আমরা আমাদের কোশ্চেন শুরু করব। দেখো 1 নম্বর প্রশ্ন বলেছে বাতাসের যে উপাদানটিকে উদ্ভিদ ও প্রাণী সাধারণত সরাসরি গ্রহণ করতে পারে না তা হলো। বাতাসের কোন উপাদানটিকে উদ্ভিদ অথবা প্রাণী কেউই সরাসরি গ্রহণ করতে পারে না? অপশন দেওয়া আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি SO2। খুব ইজি কোশ্চেন। অক্সিজেন আমরা সরাসরি গ্রহণ করতে পারি, কার্বন ডাই আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, আমরা কেন গ্রহণ করব কার্বন ডাইঅক্সাইড? উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর সরাসরি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারে। তারপর N2 নাইট্রোজেনকে আমরা সরাসরি গ্রহণ করতে পারি না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। আশা করছি তোমরা সকলেই সি দিয়েছ, খুব ইজি কোশ্চেন ছিল। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সাথে সম্পর্কযুক্ত নয়? নাইট্রোজেন চক্রে বিভিন্ন স্টেপ রয়েছে, নিচের কোনটি নাইট্রোজেন চক্রের স্টেপ নয় অর্থাৎ নাইট্রোজেন চক্রের সাথে সম্পর্কযুক্ত নয়? দেখো এখানে অপশন আছে নাইট্রিফিকেশন, ইউট্রোফিকেশন, অ্যামোনিফিকেশন নাকি ডিনাইট্রিফিকেশন। খুব ইজি কোশ্চেন, এর জন্যই আমি তোমাদের সবার প্রথমে নাইট্রোজেন চক্র কী সেটা পড়িয়ে দিলাম। এবারে সব কোশ্চেন দেখো জলের মতো হয়ে যাবে। এখানে সবার প্রথমে নাইট্রিফিকেশন, এটা আমরা পড়েছি। নাইট্রিফিকেশন কী হয়? অ্যামোনিফিকেশন পড়েছি, ডিনাইট্রিফিকেশনও পড়েছি। তোমরা একবার ভিডিওটি পজ করে নিজেরা মনে মনে বলতে থাকো যে নাইট্রিফিকেশন কী, অ্যামোনিফিকেশন কী আর ডিনাইট্রিফিকেশন কী। যদি বলতে পারো তাহলে তোমরা আর কখনোই ভুলবে না নাইট্রিফিকেশন কী, অ্যামোনিফিকেশন আর ডিনাইট্রিফিকেশন। এই তিনটি কিন্তু নাইট্রোজেন চক্রের এক একটা স্টেপ। এই ইউট্রোফিকেশন কিন্তু নাইট্রোজেন চক্রের স্টেপ নয়। এটাও এই ইউট্রোফিকেশন সম্বন্ধেও আমরা নেক্সট ক্লাসে জানবো, যখন আমাদের পরিবেশ দূষণ পার্টটি করাবো। এই পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণের আরও পার্ট রয়েছে, তার মধ্যে একটি হলো পরিবেশ দূষণ, সেখানে আমরা ইউট্রোফিকেশন সম্বন্ধে জানবো। ঠিক আছে, এই ইউট্রোফিকেশন কনসেপ্টটিও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে এই কোশ্চেনটি? চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে নিচের যে উদ্ভিদটি নাইট্রোজেনের ঘাটতি মেটাতে পতঙ্গ ভক্ষণ করে তা হলো। নিচের কোন উদ্ভিদটি নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য, নিজের দেহে নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পায় না, সেই নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য পতঙ্গকে ভক্ষণ করে? কেন? কারণ সেই পতঙ্গের মধ্যে কি থাকবে? নাইট্রোজেন ঘটিত যৌগ থাকবে, প্রোটিন থাকবে, সেই সমস্ত প্রোটিনগুলোকে ভেঙে সে নিজের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন উৎপাদন করতে সক্ষম হয় বিভিন্ন উৎসেচকের মাধ্যমে। কোন উদ্ভিদ? দেখো অপশন দেওয়া আছে সর্পগন্ধা, নয়নতারা, সূর্যমুখী নাকি কলসপত্রী। একাধিকবার পড়েছি, এখানে কোশ্চেনটি আলাদা ভাষায় এসেছে, আমরা আরেক জায়গায় অন্যভাবে পড়েছি। রাইট আনসার কী হয়ে যাবে? সকলেই দিয়েছ একদম সঠিক, ডি নাম্বার হবে আমাদের রাইট আনসার, কলসপত্রী। ঠিক আছে, পড়েছিলাম এইরকম কলসের মতন হয় দেখতে, মাথায় এখানে একটা ঢাকনার মতন থাকে। ঠিক আছে, এটাকে কী বলবো আমরা? কলসপত্রী অথবা পিচার প্লান্ট। গতকালকের ক্লাসেই আমরা কলসপত্রী সম্বন্ধে পড়েছি যে কলসপত্রী এই যে কলস, এটি উদ্ভিদের কোন অঙ্গের রূপান্তর। পড়েছি তো, মনে আছে সকলের? একদম। তাহলে কলসপত্রী গাছ কি করে? নিজের দেহে নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য এটা পতঙ্গকে ভক্ষণ করে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো বলেছে মাটিতে উদ্ভিদের পক্ষে গ্রহণযোগ্য নাইট্রোজেন থাকে। উদ্ভিদ যে নাইট্রোজেন গ্রহণ করে সেটা কী রূপে গ্রহণ করে, বা মাটিতে কী রূপে নাইট্রোজেন থাকলে উদ্ভিদ সেটাকে গ্রহণ করতে পারে? অপশন দেওয়া আছে NO2, আচ্ছা বি নাম্বার অপশন হবে NO3, সি নাম্বার অপশন NO, ডি নাম্বার অপশন NO2 এবং NO3। সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো এখানে যদি আমরা একটা করে মাইনাস দিয়ে দিই তাহলে আরও ভালো হয়। ঠিক আছে, NO2 NO3 মাইনাস যদি দিয়ে দিই তাহলে এটা কী হবে? নাইট্রাইট, এটা নাইট্রেট, এটা নাইট্রোজেন মনোক্সাইড। ঠিক আছে,
আর এটাকে আমরা কি বলবো, ডি নাম্বার অপশনের যেটা দেওয়া আছে, একটা হলো নাইট্রাইট আর একটা হলো নাইট্রেট। মাটিতে উদ্ভিদের পক্ষে গ্রহণযোগ্য নাইট্রোজেন থাকে নাইট্রাইট এবং নাইট্রেট রূপে, ঠিক আছে। তাহলে মাটিতে উদ্ভিদ নাইট্রাইট এবং নাইট্রেট রূপে নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে, ঠিক আছে। চলো 5 নম্বর প্রশ্ন বলেছে একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো, নাইট্রোজেন ধরে রাখতে পারে এমন একটি ব্যাকটেরিয়া হলো। অপশন আছে নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর নাকি মাইক্রোব্যাকটেরিয়াম। খুব ইজি কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট। একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশন নাম্বার বি, অ্যাজোটোব্যাক্টর। এটাই দিয়েছে সকলে, অ্যাজোটোব্যাক্টর হয়ে যাবে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এখানে এক্সট্রা টপিক হিসেবে দেওয়া আছে নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথজীবী ব্যাকটেরিয়া। আমরা শুধু পড়লাম নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া, এবারে কোশ্চেনটা এভাবে আসতে পারতো নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী সম্পর্কে আমরা পড়েছি, এই মিথজীবী ব্যাকটেরিয়া কি, এখানে দেওয়া আছে রাইজোবিয়াম লেগুমিনোসোডিয়াম, ঠিক আছে। রাইজোবিয়াম লেগুমিনোসোডিয়াম হলো একটি মিথজীবী ব্যাকটেরিয়া যে কিনা নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে। এবারে তারপরে আরেকটা দেওয়া আছে, সেটা হলো নাইট্রোজেন স্থিতিকারী একটি অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, সেটা হলো ফ্রাঙ্কিয়া, ঠিক আছে, যেটা অ্যালনাস উদ্ভিদে দেখা যায়। তাহলে রাইজোবিয়াম কোথায় পাওয়া যাবে, শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে পাওয়া যাবে। আর রাইজোবিয়াম হলো মিথজীবী প্রকৃতির হয়, এর নিজেও নাইট্রোজেন গ্রহণ করে, নিজে থাকার জায়গা পায়, এবং যার মূলে থাকে, যে মূলের অর্বুদে থাকে শিম্বগোত্রীয় উদ্ভিদে, তাদেরকেও কিন্তু নাইট্রোজেনের যোগান দেয়, ঠিক আছে। তাই জন্য রাইজোবিয়ামকে আমরা মিথজীবী ব্যাকটেরিয়া বললাম। আর ফ্রাঙ্কিয়া হলো এক ধরনের অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, ঠিক আছে, যে নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে নিচের যেটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া নয়, এই নাইট্রোজেনটা হবে না, ঠিক আছে। বলেছে নিচের যেটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া নয়, মানে সকলেই স্বাধীন, একটি আছে যে কিনা স্বাধীনজীবী নয়। অপশন আছে অ্যানাবিনা, মাইকোব্যাকটেরিয়াম, নস্টক নাকি অ্যাজোটোব্যাক্টর। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে তোমাদের ভাষার মধ্যে কিন্তু ঘোরাবে যে কোনটি স্বাধীনজীবী, কোনটা মিথজীবী, কোনটি স্বাধীনজীবী নয়, কোনটি অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের একদম টিপসে থাকা উচিত। স্বাধীনজীবী কোনটি, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া কোনটি, ঠিক আছে, মিথজীবী কোনটি। তাহলে এখানে আমাদের অপশনের মধ্যে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম কিন্তু স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া নয়। মাইকোব্যাকটেরিয়াম তো নাইট্রোজেন স্থিতিকরণ করতেই পারে না, স্বাধীনজীবী তো বাদই দাও, স্বাধীনজীবী হবে না, নাইট্রোজেনও এরা স্থিতিকরণ করতে পারে না। অ্যানাবিনা এবং নস্টক, এটা এই দুই আমরা পড়েছি। এই দুই হলো কি বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি, অথবা এদেরকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলে থাকি, এরা স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। অ্যাজোটোব্যাক্টর পড়লাম, স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে, ভুল হবে না। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে মটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটি হলো, মটর গাছের মূল এখানে দেখতে পাচ্ছ ছবিতে, এই মটর গাছের মূলে কোন জীবাণুটি বসবাস করে। অপশন দেওয়া আছে নস্টক, অ্যানাবিনা, ক্ল্যামাইডোমোনাস নাকি রাইজোবিয়াম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। বলে দিই মটর গাছ হলো শিম্বগোত্রীয় জাতীয় উদ্ভিদ। এই শিম্বগোত্রীয় জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বা কোন জীবাণু বসবাস করে। একদম ঠিক, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। সকলেই দিয়েছ, আমি আগের স্লাইডেই বলে দিয়েছি যে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে, যে কিনা সেই শিম্বগোত্রীয় উদ্ভিদকেও নাইট্রোজেন প্রদান করে এবং নিজেও নাইট্রোজেন গ্রহণ করে, ঠিক আছে। আর পরবর্তীকালে যখন নাইট্রোজেনের অভাব দেখা দেয় তখন কিন্তু এই রাইজোবিয়ামই আবার নিজের থেকেই নাইট্রোজেন সরবরাহ করে শিম্বগোত্রীয় উদ্ভিদকে, ঠিক আছে। বুঝতে পারলে এই জন্যই রাইজোবিয়ামকে কি বলা হয়, মিথজীবী, যেহেতু সে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করছে আর তারা সেই উদ্ভিদকে নাইট্রোজেন প্রদান করছে। এই জন্য দেখো এরা দুজনের উপর নির্ভরশীল, এই জন্য এদেরকে আমরা কি বলবো, মিথজীবী, ঠিক আছে। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলে শুটি জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে যে উপাদানটি বৃদ্ধি পায় সেটি হলো। শুটি জাতীয় উদ্ভিদ মানে ওই শিম্বগোত্রীয় উদ্ভিদ, এই শিম্বগোত্রীয় উদ্ভিদ যে চাষ যদি বেশি করা হয় তাহলে মাটিতে কোন উপাদানটি বৃদ্ধি পাবে। অপশন আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, SO2 নাকি নাইট্রোজেন। খুব ইজি কোশ্চেন, নাইট্রোজেন, কারণ শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম থাকে আর রাইজোবিয়াম বাতাসের নাইট্রোজেনকে সরাসরি আবদ্ধ করতে পারে, তাই সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে যে উৎসেচকের সাহায্যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া অবাত পরিবেশে বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে সেটি হলো। অবাত পরিবেশে মানে যেখানে কোনো অক্সিজেন থাকবে না। যে উৎসেচকের সাহায্যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া অবাত পরিবেশে বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করতে পারে সেটি হলো। অপশন আছে নাইট্রোজিনেস, অ্যামাইলেস, পেকটিনেস নাকি গ্যালাক্টেন্স। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, নাইট্রোজিনেস। তোমাদের লেভেলে এই চ্যাপ্টারে যে উৎসেচকটির নাম দেওয়া আছে সেটি হলো নাইট্রোজিনেস। এটা মনে রাখবে যে নাইট্রোজেনকে অ্যামোনিয়া যদি আমরা রূপান্তরিত করতে যাই তাহলে আমাদের নাইট্রোজিনেস উৎসেচকটির প্রয়োজন। আর এটি কোন পরিবেশে হবে, অবাত পরিবেশে হবে যেখানে কোনো অক্সিজেন থাকবে না, মানে অক্সিজেনের অনুপস্থিতি। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলছে প্রোটিন এবং প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড,
ক্লোরোফিল ইত্যাদির গঠনে একটি প্রধান উপাদান হলো। প্রোটিন গঠন করতেও যে উপাদানটি লাগবে, প্রোটোপ্লাজমেও নিউক্লিক অ্যাসিড এবং ক্লোরোফিল গঠন করতেও সেই উপাদানটি লাগবে, আর সেটি একটি প্রধান উপাদান। নিচের কোনটি? অপশন আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন নাকি হিলিয়াম। রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, নাইট্রোজেন। প্রোটিন, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল এই সবগুলোর মধ্যেই কিন্তু নাইট্রোজেন রয়েছে, ঠিক আছে। আর নাইট্রোজেন একটি প্রধান উপাদান এদের গঠনের জন্য। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনকে বলা হয়। অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া থেকে আমরা কি নাইট্রেট উৎপাদন করব। সবার প্রথমে আমাদের নাইট্রাইট উৎপাদন করতে হবে, তারপর আমরা নাইট্রেট উৎপাদন করব। এই যে নাইট্রেট উৎপাদন করলাম, এই প্রসেসটাকে, এই স্টেপগুলোকে আমরা কি বলবো? অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ক্যালসিফিকেশন নাকি নাইট্রিফিকেশন? খুব ইজি, ফার্স্ট স্লাইডেই আমরা পড়ে নিয়েছি, একদম সময় নষ্ট করবো না। রাইট আনসার কি হচ্ছে? অপশন নাম্বার ডি, নাইট্রিফিকেশন। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রেটের যে উৎপাদন পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা কি বলবো? নাইট্রিফিকেশন। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলছে বায়ু থেকে গ্যাসীয় নাইট্রোজেন গ্রহণকারী একটি নীলাভ সবুজ শৈবাল হলো। বায়ু থেকে গ্যাসীয় নাইট্রোজেনকে গ্রহণ করবে এমন এক ধরনের নীলাভ সবুজ শৈবাল অথবা BGA, ব্লু গ্রিন অ্যালগি অথবা সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া অথবা ব্লু গ্রিন অ্যালগি অথবা নীলাভ সবুজ শৈবাল। অপশন দেওয়া আছে অ্যাজোটোব্যাক্টের, ক্লস্ট্রিডিয়াম, অ্যানাবিনা নাকি রাইজোবিয়াম। অনেকবার বলেছি যে BGA আর অথবা সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ কি, আমরা আগের কোশ্চেনগুলোতে কিন্তু খুব ভালোভাবে জেনেছি। আনসার দিয়েছো তোমরা সকলেই, বলে দিচ্ছি আনসার। রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, অ্যানাবিনা। অ্যানাবিনা আর নস্টক এই দুই আমরা পড়লাম, যে হলো BGA। যারা BGA, নীলাভ সবুজ শৈবাল অথবা সায়ানোব্যাকটেরিয়া, এরা কি করতে পারে? বায়ু থেকে গ্যাসীয় নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবন্ধনকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো। মাটিতে বসবাস করে এবং নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এবং তারা কি হবে? স্বাধীন হবে, স্বাধীনজীবী। অপশন আছে ক্লস্ট্রিডিয়াম, নস্টক, অ্যানাবিনা নাকি ডায়াটম। তারা মাটিতে থাকবে, নাইট্রোজেন সংবন্ধন করবে এবং স্বাধীন হবে। রাইট আনসার অপশন নাম্বার এ, ক্লস্ট্রিডিয়াম। তাহলে ক্লস্ট্রিডিয়াম হলো এক ধরনের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যে মাটিতে বসবাস করে এবং নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে, ঠিক আছে। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে ব্যাসিলাস মাইকয়েডিস হলো এক প্রকারের। আমি তোমাদের স্টার মার্ক দিয়ে দিয়েছিলাম একদম ফার্স্ট স্লাইডে। ব্যাসিলাস মাইকয়েডিস এক ধরনের কী প্রকার ব্যাকটেরিয়া? অপশন আছে মিথজীবী ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাকি ইউরিফাইং ব্যাকটেরিয়া। কী হবে রাইট আনসার? একদম ইজি করেছো, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হবে তোমাদের রাইট আনসার। ব্যাসিলাস মাইকয়েডিস হলো এক ধরনের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। দেখো আমরা একদম ফার্স্ট স্লাইডে এখানে করেছিলাম ব্যাসিলাস মাইকয়েডিস, এই দেখো এখানে, এই যে ব্যাসিলাস মাইকয়েডিস, এটি হলো এক ধরনের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বা অ্যামোনিফিকেশন যে প্রসেসটি ঘটে সেই প্রসেসে সাহায্য করে এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখবো কি আছে। কত নম্বর কোশ্চেনে ছিলাম আমরা? 14 নম্বর হয়ে গেল, এবারে 15 নম্বর। দেখো বলেছে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস থায়োবেসিলাস পড়েছি। সিউডোমোনাস অথবা থায়োবেসিলাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত? অপশন হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন নাকি অ্যামোনিফিকেশন। এটা আমি তোমাদের স্টামাক দিয়ে দিয়েছিলাম যে ডিনাইট্রিফিকেশন যে প্রসেসটি রয়েছে সেই স্টেপে সিউডোমোনাস এবং থায়োবেসিলাস এই দুই জীবাণু বা দুই ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন বলছে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক হলো। এবারে বিয়োজক কি? বিয়োজক হলো সেই সমস্ত আণুবীক্ষণিক জীব যারা কিনা মৃত জীবদেহ থেকে অথবা জৈব রেচন পদার্থ হতে হবে অথবা বর্জ্যবস্তুর পচন ঘটিয়ে, বিয়োজন ঘটিয়ে তাদের মধ্য থেকে কি করবে? যে জটিল যৌগগুলো ছিল সেই জটিল যৌগগুলোকে সরল যৌগে পরিণত করবে এবং তাদের থেকে পুষ্টি সংগ্রহ করবে। সেই সমস্ত আণুবীক্ষণিক জীবেদের আমরা কি বলবো? বিয়োজক। তাহলে এটা কি করবে? মৃত জীবদেহ অথবা জৈব রেচন, ঠিক আছে, যেমন আমাদের ফিকাল ম্যাটার্স রয়েছে, ঠিক আছে, জৈব রেচন পদার্থ বর্জ্যবস্তুর পচন ঘটাবে, পচন ঘটিয়ে কি করবে? বিয়োজন ঘটাবে, আর সেখান থেকে যে জটিল যৌগগুলো ছিল সেই জৈব বস্তুর সেই জটিল যৌগগুলোকে সরল যৌগে পরিণত করে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করবে, তাদেরকে আমরা বিয়োজক বলবো। এবারে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক কি? অপশন আছে প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া নাকি ভাইরাস। সকলেই আনসার দিয়েছ। পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক হলো অপশন নাম্বার সি, ব্যাকটেরিয়া, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাকটেরিয়া হলো পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক। ছত্রাকও কিন্তু বিয়োজক হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। ব্যাকটেরিয়া এবং ছত্রাক উভয়ই কী করে? বিয়োজক হিসেবে কাজ করে। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে মাটির নাইট্রেট বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া এবং পরে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মেশে, এই প্রক্রিয়াকে বলা হয়। মাটির নাইট্রেট কি করবে? বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে প্রথমে অ্যামোনিয়া এবং পরে
মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হবে। দেখো অবশেষে কিসে পরিণত হচ্ছে, মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে এবং বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? অপশন দেওয়া আছে নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন নাকি সিম্বায়োসিস। এটা আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ডিনাইট্রিফিকেশন। দেখো এখানে ভুল লেখা আছে, ডিআইট্রিফিকেশন লেখা আছে, এটা হয়ে যাবে ডি নাইট্রিফিকেশন। ঠিক আছে, ডি নাইট্রিফিকেশন। ঠিক আছে, ডি নাইট্রিফিকেশন। আমি এটা তোমাদের ঠিক করে দেবো পিডিএফটি। তাহলে বুঝতে পারলে পরিবেশে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে গেছে, অ্যামোনিয়া থেকে ভেঙে 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 আবার নাইট্রোজেনে পরিণত হয়ে গিয়েছে এবং বায়ুমণ্ডলে মিশে গিয়েছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন। দেখো বলেছে নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হলো। নাইট্রোজেন মোচনকারী মানে নাইট্রোজেন বের করে দিতে পারবে, মোচন করতে পারে। নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হলো। অপশন দেওয়া আছে থায়োবেসিলাস, রাইজোবিয়াম, নস্টক নাকি ডায়াটম। নাইট্রোজেন মোচনকারী মানে নাইট্রোজেনকে মুক্ত করে দিতে পারবে, পরিবেশে মিলিয়ে দিতে পারবে, এমন একটি ব্যাকটেরিয়া কি? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। যখনই আমরা মুক্ত নাইট্রোজেনের কথা শুনলাম তখনই আমাদের মাথায় আসবে ডিনাইট্রিফিকেশন প্রসেস, আর ডিনাইট্রিফিকেশন প্রসেসে থায়োবেসিলাস আর হলো সিউডোমোনাস এই দুই ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে। এই যে রাইজোবিয়াম, নস্টক এরা কি করে? এরা বায়ুর নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, এরা কিন্তু মোচন করে না। মোচন কে করবে? থায়োবেসিলাস আর সিউডোমোনাস, যে প্রসেসটাকে আমরা কি বলবো? ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন। বলেছে মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেনের যে যৌগগুলির পরিবেশে বৃদ্ধি ঘটছে। মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেনের যে সমস্ত যৌগ পরিবেশে বৃদ্ধি পাচ্ছে তা হলো, অপশন দেওয়া আছে N2O, NO, NH3 নাকি সবকটি। N2O হলো নাইট্রাস অক্সাইড, NO হলো নাইট্রোজেন মনোক্সাইড, NH3 হলো অ্যামোনিয়া, আর অপশন ডি দেওয়া আছে সবকটি। এটা আশা করি তোমাদের বলতে হবে না, সকলেই সঠিক উত্তর দিয়ে দিয়েছ। উত্তর হয়ে যাবে সবকটি। ঠিক আছে, মানুষের ক্রিয়াকলাপের জন্য নাইট্রোজেনের এই সমস্ত যৌগ N2O, NO, NH3 এই সমস্ত যৌগ পরিবেশে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ক্লাসের। দেখা বলেছে একটি নাইট্রোজেন ঘটিত গ্রিনহাউস গ্যাস হলো। নাইট্রোজেন ঘটিত হতে হবে, ঠিক আছে, নাইট্রোজেন থাকবে সেই যৌগটিতে, আর সেটি হবে একটি গ্রিনহাউস গ্যাস। অপশন আছে NH3, N2O, HNO3 নাকি কোনোটিই নয়। এটাও খুব ইম্পর্টেন্ট আর খুব ইজি কোশ্চেন, খুব কমন আসতেই পারে। একটি নাইট্রোজেন ঘটিত গ্রিনহাউস গ্যাস, এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, N2O। ঠিক আছে, N2O হলো এক ধরনের নাইট্রোজেন ঘটিত গ্রিনহাউস গ্যাস। আর প্রধান গ্রিনহাউস গ্যাস কি? সেটা হলো CO2, কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, দেখো আমরা 20টি প্রশ্ন করে নিয়েছি এখনও পর্যন্ত। তোমাদের কাদের সব কোশ্চেনই ঠিক হয়েছে? 20টির মধ্যে 20টি ঠিক হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি এতদূর পর্যন্ত তোমাদের যাদের যাদের ভালো লাগলো তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথবা আজকে তোমরা নতুন আমাদের চ্যানেলে এসেছো, ক্লাস করছো, তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে বেল আইকনটি রয়েছে, এই বেল আইকনকে ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের দ্বারা মিস না হয়। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আসছে এখন তোমাদের জন্য। কোশ্চেন প্র্যাকটিস, এই সময়টা কিন্তু তোমাদের শুধু কোশ্চেনই প্র্যাকটিস করতে হবে। যা পড়েছো এখন কোশ্চেন যত প্র্যাকটিস করবে তত কোশ্চেনগুলো মনে থাকবে, আর এক্সাম হলে তার মধ্যে থেকেই কোনো কোশ্চেন আসবে। একটু ভাষা ঘুরিয়ে দিতে পারে কিন্তু কোশ্চেন সব এর মধ্যে থেকেই থাকবে। ঠিক আছে, চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখব। বলেছে ওজোন গহ্বর সৃষ্টিতে দায়ী নাইট্রোজেন ঘটিত যৌগ হলো। ওজোন গহ্বর, ওজোন হল আমরা পড়েছি, ওজোন একটা স্তর রয়েছে। এই ওজোন স্তরে যে হোলের সৃষ্টি হয় বা গহ্বরের সৃষ্টি হয়, গর্তের সৃষ্টি হয়, তার জন্য দায়ী নাইট্রোজেন ঘটিত একটি যৌগর উদাহরণ আমাদের দিতে হবে। অপশন আছে N2, NO ও NO2, HNO3 ও HNO2 নাকি NH3। এটাও খুব ইজি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে NO এবং NO2। ঠিক আছে, NO এবং NO2 এই দুই ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, আর এটা কি? নাইট্রোজেন ঘটিত যৌগ। দেখো দুজনের মধ্যেই নাইট্রোজেন রয়েছে, তাই এটা নাইট্রোজেন ঘটিত এমন এক ধরনের যৌগ যারা কিনা ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন। বলেছে যে পদ্ধতিতে অম্ল বৃষ্টি হয় তা হলো। কোন পদ্ধতিতে অম্ল বৃষ্টি? অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন, কোন পদ্ধতিতে অ্যাসিড রেইন হয়? অপশন আছে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন নাকি অম্লীকরণ। অ্যাসিড বৃষ্টি, অম্ল বৃষ্টি যে পদ্ধতিতে হবে তাকে আমরা কি বলবো? অম্লীকরণ বলবো। খুব ইজি, কোশ্চেন দেখেই তোমাদের উত্তর বেরিয়ে আসছে। অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি হবে অম্লীকরণ পদ্ধতিতে। ঠিক আছে, চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন। বলেছে নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো। নাইট্রিফিকেশন ধাপ, নাইট্রিফিকেশন ধাপ কি? পড়েছি তো, অপশনগুলো পড়ো। দেখো কি বলেছে, মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন করে, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন করে, নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন করে নাকি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন করে। দেখো অপশন নাম্বার এতে দেওয়া আছে মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন করে। মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে কি তৈরি হবে?
নাইট্রোজেন তৈরি হবে, এই নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হওয়াকে আমরা কি বলি? অ্যামোনিফিকেশন। তারপর অপশন নাম্বার ডিতে দেওয়া আছে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, এটাকে আমরা অ্যামোনিফিকেশন বলবো। নাইট্রেট থেকে নাইট্রোজেন, নাইট্রেট থেকে মুক্ত নাইট্রোজেন, এটাকে আমরা কি বলবো? ডিনাইট্রিফিকেশন। তাহলে আমাদের অপশন বাকি থাকছে কি? অপশন নাম্বার বি। অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট হবে, NH3 থেকে সবার প্রথমে NO2 হবে, NO2 মাইনাস, তারপর NO2 থেকে হবে NO3 মাইনাস, মানে নাইট্রেটে অবশেষে নাইট্রেটে পরিণত হবে। এই যে প্রসেসটি, এই প্রসেসটিকে আমরা নাইট্রিফিকেশন বলবো। যে প্রসেসে আমরা দেখবো যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট পরিণত হচ্ছে এবং তারপর নাইট্রেটে পরিণত হচ্ছে, সেই প্রসেসটিকে আমরা কি বলবো? নাইট্রিফিকেশন বলবো। এভাবেই আমরা নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন ধাপটিকে শনাক্ত করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? একদম ইজি তো। শুধুমাত্র নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, এই তিনটি যদি তোমাদের মনে থাকে তাহলে যে কোনো কোশ্চেন করতে পারবে তার উপরে। আর তোমাদের ব্যাকটেরিয়ার নামগুলো কিন্তু মনে রাখতেই হবে। এবারে দেখো নেক্সট, এখান থেকে আমরা PYQ করব। বিগত 3 বছরে তোমাদের 3টি PYQ আমি এখান থেকে নিয়েছি। দেখো কি বলেছে, 24 নম্বর প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? নাইট্রাইটকে নাইট্রেটে আমরা সবার প্রথমে পড়লাম যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট NO2 মাইনাস, এবারে এখান থেকে কি হবে? নাইট্রেটে পরিণত হবে NO3 মাইনাস। এই যে নাইট্রাইট থেকে নাইট্রেটে পরিণত হচ্ছে, এখানে কোন ব্যাকটেরিয়া সাহায্য করবে? অপশন আছে নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম নাকি থায়োবেসিলাস। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, নাইট্রোব্যাক্টার। ঠিক আছে, নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করবে নাইট্রোব্যাক্টার। আর যদি বলা হয় যে নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার উদাহরণ, তাহলে কিন্তু আমাদের নাইট্রোব্যাক্টারও হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নাইট্রিফিকেশনে নাইট্রোব্যাক্টারে সাহায্য করে, যেটা আমরা পড়েছি আগেই। চলো নেক্সট, 25 নম্বর প্রশ্ন। আর এখানে দেখো এটা একটা ক্যাটাগরি 2 প্রশ্ন, এখানে একাধিক উত্তর হতে পারে, তাই তোমরা কোশ্চেনটি খুব ভালোভাবে পড়ো, অপশনগুলো খুব ভালোভাবে পড়ো। দেখো কি বলেছে, নিম্নলিখিত থেকে সঠিক উক্তিটি শনাক্ত করো। অপশন দেওয়া আছে, দেখো কি কি। রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান। নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে। নাইট্রোজেনের উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। সবগুলোই আমরা পড়েছি, শুধুমাত্র এখানে যেটা পড়িনি তা হলো লেগ হিমোগ্লোবিন, যা আমরা এই কোশ্চেনের পরে পড়বো। দেখো এখানে এ নাম্বার অপশনে দেওয়া আছে রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। আমরা পড়েছি যে মিথজীবী, অবশ্যই স্টার মার্ক দিয়ে পড়েছি এবং আজকের ক্লাস শুরু করার আগেই পড়েছি। রাইজোবিয়াম হলো এক ধরনের মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, তাই আমাদের অপশন নাম্বার এ তো ঠিক হয়ে যাচ্ছে। তারপর লেগ হিমোগ্লোবিন একটু পরে দেখব। তারপর সি নম্বর অপশন বলেছে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। একেবারেই ভুল। অ্যামোনিয়া থেকে মুক্ত নাইট্রোজেন রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে আমরা কি বলে থাকি? ডিনাইট্রিফিকেশন। তাহলে এটা আমাদের হচ্ছে না, অপশন নাম্বার সি কাটা। এবারে বলেছে নাইট্রোজেনের উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। নাইট্রোজেনের উৎসেচক পড়েছি, আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারে তোমরা একটি মাত্র উৎসেচকের নামই পড়বে, সেটা হলো নাইট্রোজিনেস। তোমাদের এই ক্লাস 9-10 লেভেলে নাইট্রোজেনের উৎসেচকের নামই পড়বে, আর এই নাইট্রোজেনের উৎসেচকই নাইট্রোজেনকে কি করবে? অ্যামোনিয়াতে রূপান্তরিত করবে, যাকে আমরা বলবো বা যে পদ্ধতিকে আমরা বলবো কি? অ্যামোনিফিকেশন। তাহলে এটাও আমাদের রাইট আনসার ডি। তাহলে এ আর ডি আমরা কনফার্ম যে হয়ে যাচ্ছে। এবারে যদি লেগ হিমোগ্লোবিন তোমাদের পড়া না থাকতো তাহলে তোমরা কিন্তু এটা ছেড়ে দিতে পারতে, কারণ যদি এখানে তোমাদের 3টি আনসার হতো তোমরা কিন্তু সঠিক 2টি আনসারের নাম্বার পেয়ে যেতে। ঠিক আছে, এবারে লেগ হিমোগ্লোবিন কি আমরা দেখো নেক্সট স্লাইডে দেখব। বলেছে লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন হলো শিম্বগোত্রীয় উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধনকারী অর্বুদে উপস্থিত গোলাপি রঙের রঞ্জক পদার্থ। এতটুকু যদি তোমরা পড়ো তাহলেই তোমাদের সেখানে আনসার হয়ে যাবে। লেগ হিমোগ্লোবিন হলো শিম্বগোত্রীয় উদ্ভিদের, ঠিক আছে, শিম্বগোত্রীয় বা লেগুমিনাস প্লান্টের নাইট্রোজেন সংবন্ধনকারী অর্বুদে উপস্থিত গোলাপি রঙের এক ধরনের রঞ্জক পদার্থ। এখানে ছবিতে দেখতে পাচ্ছ গোলাপি রঙের দেখাচ্ছে। এই গোলাপি রঙের রঞ্জক পদার্থ হলো লেগ হিমোগ্লোবিন, যা রাসায়নিকভাবে হিমোগ্লোবিনের সদৃশ। আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে জন্য আমাদের রক্ত লাল, সেরকমই এই যে অর্বুদের মধ্যে লেগ হিমোগ্লোবিন থাকে জন্য দেখো অর্বুদ কী রঙের হয়? গোলাপি রঙের হয়। আর এই লেগ হিমোগ্লোবিন হলো এক ধরনের রঞ্জক পদার্থ, যা আমাদের হিমোগ্লোবিনের সাথে সদৃশ্য। এই রঞ্জকটি এখানে রঙ্গক হয়ে গিয়েছে, যাই হোক, এই রঞ্জকটি অর্বুদ, ব্যাকটেরয়েড ও তার চারপাশের পোষক কোষের কোষ পর্দার মধ্যবর্তী স্থানে থাকে। এই রঞ্জকটি হলো অক্সিজেন গ্রাহক, যা মুক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে এবারে এই কোশ্চেনে দেখো অপশন নাম্বার বি বলেছে লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান। এটা কি হবে? ঠিক হবে না ভুল হবে? তোমরা বলো। এখানে কিন্তু আমরা এই অপশন নাম্বার বি কেও ভুল দেব। লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান নয়। ঠিক আছে, এটি কোথায় থাকবে? শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে, যেখানে নাইট্রোজেন স্থিতিকরণ হয় বা নাইট্রোজেন সংবন্ধন হয়, সেখানে এই লেগ হিমোগ্লোবিন দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন। বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? খুব ইজি কোশ্চেন। এতগুলো কোশ্চেন করার পর তোমাদের এই কোশ্চেনটা খুব ইজি মনে হচ্ছে কিনা বলো। আমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করেছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? অপশন আছে অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, এস্চেরিচিয়া নাকি মাইকোপ্লাজমা। নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া কোনটি?
একেবারেই রাইট আনসার হয়েছে অপশন নাম্বার এ, অ্যাজোটোব্যাক্টার। বুঝতে পারলে? নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া হলো অ্যাজোটোব্যাক্টার। সিউডোমোনাস আমরা কি পড়েছি? ডিনাইট্রিফিকেশন। এটি কিন্তু নাইট্রোজেনকে আবদ্ধকরণে সাহায্য করে না, এটি মুক্ত নাইট্রোজেনকে পরিবেশে মিলিয়ে দিতে সাহায্য করে। মাইক্রোপ্লাজমা হবে না, মাইক্রোপ্লাজমা নাইট্রোজেন সংবন্ধনে কোনো রকম ভূমিকা পালন করে না। আর এস্টেরিজিয়া কোলাই এটিও কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অ্যাজোটোব্যাক্টার, যেটি এক ধরনের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যে নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম। বুঝতে পারলে? এটা এসেছে 2022-এর ক্যাটাগরি শিফট 2 ক্যাটাগরি 1-এর প্রশ্ন। তাহলে আমরা আজকে PYQ সহ 26টি প্রশ্ন আলোচনা করেছি এই নাইট্রোজেন চক্রের উপরে, পার্টিকুলারলি একটি ছোট টপিক নাইট্রোজেন চ্যাপ্টার, এর উপরেই আমরা 26টি প্রশ্ন করলাম। আশা করছি এর বাইরে তোমাদের এক্সামে কোনো কোশ্চেন আসবে না। এই পিডিএফটি তোমরা যদি কমপ্লিট পড়ো, এখান থেকেই তোমাদের কোশ্চেনে আসবে এই টপিকের। ঠিক আছে, তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখলে এখন তোমাদের কি করতে হবে, এখন তোমরা জানাবে যে এই 26টির মধ্যে তোমাদের কত আসলো। এটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে, অনেকেই তোমরা জানাচ্ছ, বাকিরা জানাচ্ছ না, তারা একটু সময় বের করে, কিছুক্ষণ লাগবে, কয়েক সেকেন্ড লাগবে, তোমরা শুধু জানাবে এই 26টি প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হলো। সেটা কিন্তু অবশ্যই জানাবে, কারণ আমরা দেখলে বুঝতে পারবো যে তোমরা অ্যাকচুয়ালি ক্লাসগুলো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তোমাদের বোধগম্য হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের মার্কস পাঠাবে। আর তারপরেই তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম গ্রুপে এন্ট্রি নেবে, জয়েন করবে, আর জয়েন করার পর এই পিডিএফটি ডাউনলোড করবে। পিডিএফটি ডাউনলোড করার পর তোমরা কমপ্লিট পিডিএফটি একবার পড়বে মনোযোগ সহকারে, কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয় সেই সমস্ত জায়গাকে মার্ক করবে। তোমরা যদি তোমাদের রেফারেন্স বুকে পড়তে পারো তাহলে পড়ে নেবে, আর না হলে তোমরা অবশ্যই কমেন্টে নতুবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমার ডাউট তুমি পোস্ট করবে, তোমার সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, যখন তোমাদের কমপ্লিট পিডিএফটি পড়া হয়ে যাবে, সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই চার্টটি তোমরা পাবে, এই স্লাইডটি যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হবে। এখানে আমাদের সমস্ত গ্রুপ, সমস্ত চ্যানেল, সমস্ত পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক হেয়ারে সরাসরি ট্যাপ করলে সেই সমস্ত রেসপেক্টিভ গ্রুপে বা পেজে চলে যেতে পারবে, আর সেখানে জয়েন বা ফলো বাটন প্রেস করে কিন্তু আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যম শুধু এই চ্যানেল এবং পেজগুলি। ঠিক আছে, কারণ আমাদের টোটাল ক্লাসই অনলাইনে হচ্ছে। আশা করছি তোমরা সকলেই জয়েন করবে, সকলেই ফলো করবে, আর সকলেই আমাদের পাশে থাকবে। আমরা তোমাদের পাশে রয়েছি, তোমাদের এক্সাম পর্যন্ত, এক্সামের পরেও তোমাদের পাশে আমরা রয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা এখনও ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। এভাবেই তোমরা পড়তে থাকো, খাটতে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো, কোশ্চেনগুলো বুঝতে শেখো। ঠিক আছে, যা যা এক্সট্রা টপিক বলা হচ্ছে সেগুলো মনোযোগ সহকারে শোনো, যদি তোমাদের মনে হয় তোমরা নোট ডাউন করে লিখে রাখো, পরে আবার রিভিশন দাও, তাহলেই কিন্তু তোমাদের সমস্ত চ্যাপ্টারের সমস্ত টপিকগুলো একদম কমান্ডে চলে আসবে, টিপে চলে আসবে। সেখান থেকে যদি এক্সামে কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমার একেবারেই ভুল হবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস থেকে যাওয়ার আগে আমি আবার বলছি, তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটিকে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা যেরকম এই ভিডিও থেকে শিখছো তারাও যাতে এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। আর যদি ভিডিওটি সত্যিই তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটি সত্যি আমাদের জন্য হেল্পফুল হয়েছে। ঠিক আছে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো একটা লাল বাটন রয়েছে, সেই লাল বাটনটিকে প্রেস করে দাও, তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। ঠিক আছে, এতে তোমাদের কোনো খরচা নেই। আর তারপর কি করবে, এই যে বেল আইকন যে রয়েছে এই বেল আইকনটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের দ্বারা মিস না হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে জীবনবিজ্ঞানের আরেকটি ইম্পর্টেন্ট টপিকের উপর, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। তাদের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।